কাল আমার বিয়ে হয়েছে। আজ সকালে জেঠু, জেমা, বাবা মা, মামা মামি, বাড়ির বড়দের সকলের একে একে আশীর্বাদের পর এবার বাবার বাড়ি থেকে বিদায়ের পালা। এতদিনের চেনা ঘর, ছাদ, বাগান, উঠোন এসবের মায়া কাটিয়ে যাওয়া বড্ড কঠিন। তবুও যেতে তো হবে। কষ্ট হচ্ছে বুকের মধ্যে। বোধহয় কলিজাটাই রেখে চলে যাচ্ছি। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই কনকাঞ্জলি আমি দেব না। একথা বলে গাড়িতে ওঠার পর নিজেকে আর সামলাতে পারলাম না। বাবার হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। তাই দেখে সুফিয়া আমাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বলল, আরে শ্রী, করছিস কি? এইভাবে তুই যদি কান্নাকাটি করে দুর্বল হয়ে যাস, কাকু কাকিমা তো বিছানায় পড়ে যাবে। নতুন বাড়িতে যেতে চলেছিস, সেই নিয়ে ভাব, এক্সপ্লোর কর। তুই থোড়াই জেলখানায় যাচ্ছিস। ওর কথায় ধরনে আমার হাসি পেয়ে গেল। ও বাবাকে গাড়ির ভিতর থেকে বলল, ডোন্ট ওয়ারি কাকু, ম্যায় হু না, সব সামলে দিয়ে তবেই ফিরে আসবো। তুমি ততক্ষণ কাকিমাকে একটু সামলাও। গাড়ি ছেড়ে দিল। একটু নির্ভার লাগছে এবার। এক, সাথে সুফিয়া আছে বলে বড় নিশ্চিন্ত আমি। আর দুই, আমার শাশুড়ি মা। ফোনে গত 6 মাস 7 মাস ধরে যেটুকু কথা বলে বুঝেছি, আমার শাশুড়ি মোটেই দারোগা টাইপ নয়, বরং বেশ খোলা মনের হাসি খুশি মানুষ। আমার সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। একটা নির্ঝঞ্ঝাট বন্ধুত্বপূর্ণ ফ্যামিলি পেতে চলেছি ভেবে খানিকটা স্বস্তি পেলাম। প্রায় 40 মিনিটের মধ্যেই আমাদের গাড়ি এসে থামলো শ্বশুর বাড়ির সামনে। আচার অনুষ্ঠান শেষে আমি যখন বাড়ির ভেতরে পা দিলাম, শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে খানিকটা কাঁদলেন। তারপর বললেন, কিছু মনে করিস না মা, এ হলো আনন্দের জল। এতদিনে আমার ফাঁকা বাড়িটাও এবার যেন ভরভরন্ত লাগছে। উনুনের উপর উতলানো দুধের মতোই আনন্দ খুশি পরিবার পরিজন যেন আমার বাড়িতে উপচে পড়ে। এরপর একে একে শ্বশুর বাড়িতে শুরু হলো মেয়েদের বিভিন্ন আচার অনুষ্ঠান। একটু জল মিষ্টি খেয়েই সুফিয়া ওর বাড়ির দিকে রওনা দিল, কারণ ওর আবার সেদিন বিয়ের পাকা কথা বলতে আসার কথা। ওর বিয়ের পাকা কথা আর আমি থাকবো না ভেবে মনটা একটু খারাপ লাগছিল, তবু ওকে ছেড়ে দিতেই হলো। শ্বশুরবাড়ি কারোর সাথে ওর পরিচয় করাতে পারলাম না। মনে মনে ভাবলাম, কাল যখন সকালে আসবে তখন বাড়ির সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে সবেমাত্র চা জলখাবার খেতে বসেছি, সুফিয়া এসেই হইচই জুড়ে দিল। হাসি ঠাট্টা গল্পে এমনভাবে সবাইকে আপন করে নিল যে মনেই হচ্ছিল না যে ও এবাড়ির কেউ না। ও, বলতে ভুলে গেছি, আমি ওকে আদর করে মিনি বলে ডাকতাম। জল খাবার খাওয়ার পর ও আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিল যে সবাই ওর কাজের খুব প্রশংসা করছিল। দুপুরবেলা ভাত কাপড়ের সময় যখন দীপ্ত আমাকে বলল, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সুফিয়া তখন সিরিয়াস হয়ে বলল, দাদা, এর থেকে এটা বলা ভালো যে আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু হলাম, আর ভাত কাপড়টা না হয় দুজনে একসাথে জোগাড় করে নেব। দেখলাম আমার খুঁড়তুতো দেওরের চোখে ওর প্রতি একটা মুগ্ধতা। বাড়ির কারোর ব্যাপারটা নজর এড়ায়নি। সেই জন্য দুপুরবেলা খাবার সময় আমার শাশুড়ি মা ওকে জিজ্ঞেস করলেন, তুমি তো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী মা, তা তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাবা কি করেন? সুফিয়া হেসে উত্তর দিল, আমার বাড়িতে আমার আম্মু, আব্বা আর আমি 3জন থাকি। আমার বাবা পেশায় উকিল। যে মেয়েটাই এতক্ষণ সারা বাড়িতে মাতিয়ে রেখেছিল, সেই মেয়েটার এই উত্তরে গোটা ঘর জুড়ে একটা পিন ড্রপ সাইলেন্স। আমার হাসি খুশি শাশুড়ি মা হঠাৎ যেন কেমন গম্ভীর হয়ে গেলেন। খাওয়া দাওয়া সেরে যে যার মতো তৈরি হয়ে নাও, ঠিক 6টায় বাড়িতে তালা চাবি দিয়ে আমাদের লজে যেতে হবে, মাথায় থাকে যেন। কথা কটা বলেই উনি নিজের ঘরে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে ওনার ঘরে একবার দেখা করার কথা বলে গেলেন। আমি ওনার ঘরে যেতেই মুখটা ভার করে উনি বললেন, শ্রী, কিছু মনে করো না, এই বন্ধু বান্ধব ব্যাপারটা বাইরে রাখলেই ভালো হয় না? আমার বাড়িতে গোপালের মূর্তি আছে, এসব ছোঁয়া পাখি সংসারের জন্য ভালো জিনিস। আমার সংসারের আয় উন্নতি নিয়ে আমি যথেষ্ট সিরিয়াস। এখানে তোমার বন্ধুকে আর আসতে বলো না, তো সেটাই ভালো হয়। আমি বললাম, ছোট থেকে এতগুলো বছর আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি। দুর্গাপুজো, ঈদ, ইফতার আমাদের কাছে আলাদা বলে কিছু ছিল না। দুই বাড়িতেই দুজনের অবাধ যাতায়াত ছিল। ওর বাবা মা দুজনেই খুব শিক্ষিত জ্ঞানী মানুষ। আমার বাবা মারা তো ওকে নিয়ে কোনো সমস্যা দেখায়নি। আমার বাড়িতে ওর আসা যাওয়ার জন্য কখনোই আমাদের সংসারে তো কোনো অবনতি হয়নি মা। শাশুড়ি মা বিরক্ত মুখে বললেন, প্রত্যেকটা বাড়ির নিজস্ব কিছু নিয়ম থাকে শ্রী, তুই যেমন একদিনে সব পাল্টাতে পারবি না, আমিও আমার বিশ্বাস অবিশ্বাস একদিনে বদলে ফেলতে পারবো না।
আমি এই নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। বাড়িতে অনেক লোকজন, আমি মেয়েটাকে অসম্মান করতে চাইছি না। আমার বাড়িতে গোপালের নিত্য পুজো হয়, আর আমার দিকটাও তোর ভেবে দেখা উচিত। আমি ওকে যে কি বলে বাড়ি পাঠাবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার রিসেপশনে পরার জন্য দুজনে ম্যাচিং লেহেঙ্গা কিনেছিলাম। নাচ গান অনেক প্ল্যানিং ছিল। ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে আসতেই সোফিয়া বলল, বাবা ফোন করেছিল রে, মায়ের শরীরটা খুব খারাপ। আসলে কাল ওদের বাড়ি থেকে অনেক লোকজন এসেছিল তো, মা ধকল সামলাতে পারেনি। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, পরে কথা হবে। কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জার্নি মাই ফ্রেন্ড বলে আমাকে অনেকক্ষণ চাপটে ধরার পর ও চলে গিয়েছিল। আমার কিছুই অস্বাভাবিক লাগেনি তখন। বিয়ের অনুষ্ঠান কাটানোর পর ওকে শাশুড়ি মায়ের কারণে আমার শ্বশুরবাড়িতে আর কখনো নিমন্ত্রণ করা হয়নি। বড্ড অভিমানে কষ্টে আমি দ্বিতীয়বার সোফিয়ার প্রসঙ্গ এ বাড়িতে তুলিনি। আর আমার সঙ্গে ওর বন্ধুত্বের সেই গাঢ়ত্বটা আস্তে আস্তে ফিকে হয়ে গেছিল। অনেক পরে বুঝতে পেরেছিলাম সেদিন দুপুরে আমাদের কথোপকথন ওর কানে গিয়েছিল। ও নিজেকে আমার জগৎ থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিল। আমার বিয়ের 2 মাসের মধ্যেই ওর বিয়ে হয়ে যায়। বিয়ের পরও দেশের বাইরে চলে গেছিল। সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা দুজনেই। প্রথম প্রথম মাঝে মাঝে ফোনে কথা হলেও পরের দিকে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে, একসময় একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু আজকের এই বিশেষ দিনে বিশেষ খবরে আমার প্রিয় বন্ধুটার কথা খুব মনে পড়ছে। এমন একটা খবর ওর সঙ্গে শেয়ার করতে পারছি না, ভাবলেই বড্ড কষ্ট হচ্ছে। স্কুলে পড়ার সময় আমরা মজা করতাম, আমাদের ছেলে মেয়েদের বিয়ে একসাথে দেব, বেআইন হব। অথচ আজ একটা কি ফোন করবো ওকে, না থাক, এই অবস্থায় ও আমাকে দেখার জন্য ছটফট করবে। নতুন করে আমি আর জটিলতা বাড়াতে চাই না। ও নিজের মতো ভালো আছে, থাক না। এ বাড়িতে এলে অপমান আর মন খারাপ ছাড়া আমি কিছুই দিতে পারবো না। আমি মা হতে চলেছি রে বন্ধু, দোয়া করিস। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ডায়েরির পাতাটা বন্ধ করলাম। আমি সুফিয়া, আজ প্রায় 1.5 বছর পর শ্রীর শ্বশুর বাড়িতে ওর ঘরে বসে আছি। এতক্ষণ ওর লেখা ডায়েরি পড়ছিলাম। ওর বউ ভাতের দুপুরে ওকে বলা শাশুড়ির কথাগুলো আমি না শুনলেও আমাকে নিয়ে উনি যে প্লিজ নন, সেটা বুঝতে পেরেছিলাম। মেয়েটাকে আর দোটানায় ফেলতে চাইনি। নতুন বাড়িতে নতুন জীবনে একটা অহেতুক সমস্যা হোক সেটাও চাইনি। তাই একটা অজুহাত করে ফিরে এসেছিলাম। আমার বিয়েতে ওদের দাওয়াতও দিইনি, কিন্তু 1.5 বছর পর আজ সকালে দীপ্তদার ফোনটা পেয়ে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সবাই কি বলবে, কিভাবে নেবে, আর কি শোনাবে, এসবের তোয়াক্কা না করেই দৌড়ে এসেছি। আমার 1.5 মাসের ছেলেটাকে বাড়িতে রেখেই ভীষণ মমতায় ডায়েরির পাতায় হাত বোলাচ্ছি। এমন সময় বাইরে কান্নার রোল উঠল। বুঝলাম শ্রীর বডি এসে গেছে। আমি পায়ে পায়ে বাইরে এলাম। বাড়ির সামনে সববাহী গাড়িটা দাঁড়িয়ে কান্নার রোল ছাপিয়ে একটা সদ্যজাতের কান্না আমার বুকে এসে তীরের মতো বিঁধল। সামলাতে পারলাম না, সামলানোর চেষ্টাও করলাম না। কোনো দিকে না তাকিয়ে দীপ্তদার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে এক ছুট্টে ঘরের ভিতরে এসে দুধ খাওয়াতে শুরু করলাম। এমন সময় একজন মায়ের মায়ের খাবার ওর সব থেকে বেশি প্রয়োজন। যে যাওয়ার সে তো চলেই গেছে, কিন্তু তার ফেলে যাওয়া শখের ধন আগলে রাখা যে আমাদের সকলের দায়িত্ব। ভরপেট খেয়ে বাচ্চাটা আরামে আমার কোলেই ঘুমিয়ে পড়ল। ওর গায়ে আমি স্ত্রীর গন্ধ পাচ্ছি। এমন সময় কথায় বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কথায় চমকে উঠে পিছনে ফিরে তাকালাম। স্ত্রীর শাশুড়ি দরজায় দাঁড়িয়ে। আমি তৈরি হলাম আরো কিছু কঠিন কথা শোনার জন্য। চোখ বন্ধ করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আমাকে সইবার শক্তি দাও। উনি খাটের কাছে এসে আমায় বললেন, ভাগ্যিস মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই আজ আমার ছোট্ট ঘরের লক্ষ্মীটা এসেই একটা আদরের কোল পেল, মায়ের মতোই আদর পেল, আরাম পেল। আমাকে অবাক করে দিয়ে উনি 2 হাতে আমার কাঁধটা ধরে গালে একটা চুমু খেয়ে বললেন, আমি ভুলে গেছিলাম মায়ের কোনো জাত হয় না, রক্তের আলাদা রং হয় না, মনুষ্যত্বের ধর্ম হয় না, মানুষের কর্মেই তার ধর্ম। সেই দিন দুপুরে আমার কথাগুলো শুনে গোপাল হয়তো হেসেছিল আমার দেখে। নইলে কে জানতো আমার ঘরের লক্ষ্মী প্রথম তোর বুকের দুধ খেয়েই বাঁচবে। তোর কাছে তো রক্তের ঋণে ঋণী হয়ে গেলাম রে। মায়ের শরীরের থেকে নেওয়া খাবারের ঋণ কখনো শোধ করা যায় না। আমার এই চুমুটা তোর দুধের দাম হিসেবে মনে করে নিস। আর মাঝে মধ্যে পারলে এখানে এসে মেয়েটাকে ওর মায়ের ভালোবাসা দিস। দেখিস আমি ওকে শেখাবো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।